নাজমুল ভাই, ওই যে আপনার যেটা দেখাতেছিলাম স্টার মূলত 5টা থাকে ঠিক না? 5টাই এরকম থাকে। ওই আপনার ওই কাজটা। তো আমি স্টার একাধিক নেই, ওই যে আপনি যেরকম দেখাইলেন ওই রকম নেই। তারপর অল্টার চেপে আমি এটাকে কর্নারটা স্মুথ এবং বা একটু ইয়া করি। আপনার ওই কাজটাই সেম এরকম করলাম। এখন করার পর আমি এইখান থেকে একটা লাইন টেনে এই যে ধরেন এতটুকু আমি কাট করব, তাই এই লাইনটুকু টেনে তারপর অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করলে এইটুকু আলাদা হয়ে যাবে। তারপর এটাকে কপি করে এটাকে রোটেট স্যার করে এটা কি করলেন? এ- ই এটাকে কাট থেকে? করে উপরে এটাকে আলাদা করে ফেললাম, এই টুকরাটা অবজেক্ট বিলো থেকে আলাদা করে। দেখেন এই যে এটাকে যখন আমি গ্রেডিয়েন্ট দ্বারা মিশাবো, আমি কন্ট্রোল ওয়াই দেই লাইনটা দেখার জন্য। স্যার একটু বলতে হবে মানে কি করলেন, এটা দেওয়ার পর একটা লাইন নিলেন তারপরে? আচ্ছা, এরকম তো বুঝতে পারছেন ঠিক না? জাস্ট একটা স্টার্ট তৈরি করে এই হ্যাঁ, স্টারটা এরকম এখানে আনলাম, পরে তারপর কি একটা করলেন? লাইন লাইনটা দিলাম, নিলাম তারপরে? তারপর অবজেক্ট। স্যার আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, এই যে এটা এবং একটা লাইন, তারপর হলো জি। আচ্ছা লাইনটা কই, লাইনে কালার নাই বলে সিলেক্ট হইতেছে না, এই যে লাইন। হ্যাঁ, আমি অতটুকু কেটে ফেলবো আর কি। তারপর অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্ট বিলোতে ক্লিক করলে নিচের অবজেক্টটা দিয়ে কেটে যাবে এটা। জি। আব্বা আস্তে কেটে গেল। কথা কও। দেখেন এখন এটাকে আমি উল্টায় দেই, রোটেট করি, এই যে শিপ ধরে রোটেট করলাম। করার পর এটা আমার রোটেট হইলো, এখন এখানে রাখি এটাকে, রোটেটটা এটার সাথে মিশায় রাখি। রাখার পর এই যে গ্রেডিয়েন্ট দ্বারা আমি লোকেশনটা চেঞ্জ করে দিই, দেখেন। দেখলেন রোটেটের অপশনটা, ওই অপশনটা। স্যার, জি স্যার, হইছে। স্যার আর একটা কোশ্চেন আছে। স্যার আমি স্যার এই শেপটাই আনতে পারিনি। স্টার স্যার, স্টার টুল থেকে কেমনে স্যার শেপটা আনলেন? স্যার আমার আর একটা কোশ্চেন ছিল। জি বলেন। আপনি একটু কন্ট্রোল জেড দিয়ে ওইটা আনেন আগে। আচ্ছা একটু দাঁড়ান। কন্ট্রোল জেড দিয়ে এটা আনলাম। আচ্ছা স্যার, এই যে নিচের যে কার্ভ লাইনটা যে দিক দিয়ে ঘুরছে, আমি মনে করেন যে এই যে আপনার যেখানে পর্যন্ত ভাঁজে শুরু, ওখান থেকে শুরু করে এই পাশে ডান পাশে যে পর্যন্ত কার্ভ, এর ভিতরে আমি লিখতে চাই, কিন্তু লেখাটা এরকম রাউন্ড হবে, আমি কিভাবে লিখবো? লেখাটা রাউন্ড হবে, জি। সেই ক্ষেত্রে দেখেন আমার এইখানে এটার সেন্টার পয়েন্ট থেকে ইলিফ নিতে হবে, নিয়ে তো আমার ইলিফটা যদি অর্ধেক থাকতো সেই ক্ষেত্রে অর্ধেক হইতো, বা আমি চাইলে ছোট করে দিলে লেখাটা ছোট হয়ে আসবে এখান অনুসারে। জি স্যার, এটা ইলিপসটা অর্ধেক থাকবে আর কি, এই পাশ জি বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত। জি, অর্ধেক থাকলে একদম পারফেক্টলি হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই যে ইলিফটা যদি এরকম অর্ধেক থাকতো, তারপর আপনি পাথ টুল নিয়ে এখানে ক্লিক করলেই জি স্যার, বুঝতে পারছি। তারপর এটাকে ফ্লিপ করে দিলে উল্টা হয়ে যেত। টাইপ এরকম টাইপ। আচ্ছা, তো আজকের টপিক হলো আমাদের এই গতকালকে যে গ্রিড করছিলাম ওই গ্রিডের মতো করে একটা লোগো তৈরি করা। স্যার সেক্ষেত্রে স্যার আমি স্যার ওইটা স্যার শেপটা যে আনলেন শেপটা স্যার পারি নাই স্যার, ওই যে স্টার শেপ দিয়ে তারপরে যে ইটা আনলেন স্যার খাত কাট, এটা কেমনে আনে স্টার টুল থেকে? আচ্ছা এটা করতে পারছেন? এটা করতে না পারবেন না তো? না, এটা পারি নাই। এটা হলো এই যে স্টারটা, এই স্টারে এইটা
স্টারে এখানে 5টা অপশন থাকে, আমি 20টা অপশন নিছি। 5টা পয়েন্ট থাকে, আমি নিলাম 20টা। দেখুন স্যার আপনারটা তো স্ক্রিনে দেখলাম কিভাবে চেঞ্জ হলো। জি, এই যে আমি কিভাবে? 5টা থাকুক, 5টা দেখেন আমি নিলাম, এই যে 5টা, ঠিক না? এখন আমি চাচ্ছি বাড়াতে, 5টা না আরও বাড়াতে। সেই ক্ষেত্রে কিবোর্ডের আপের উত্তে ক্লিক করতে থাকলে আমার বাড়তে থাকে। আপ অ্যারো দিয়ে, হ্যাঁ হ্যাঁ জি, বুঝতে পারছি। আচ্ছা, তারপর এটা স্মুথ করতে চাইলে অল্টার চেপে ধরে আমি মাউস ড্র্যাগ করলে স্মুথ হবে এবং শার্প হবে। ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট স্ট্রোক কালার নিলাম, রেক্ট্যাঙ্গুলার নিয়ে একটা লাইন ড্র করলাম। করার পর এটাকে আমি আরও 5টা কপি করব সেম। অল্টার চেপে ধরে এটাতে এতটুকু দূরেতে রাখলাম, তারপর কন্ট্রোল ডি 4বার দিলাম। টোটাল তাহলে আমার 5টা আসলো। ও 6টা হয়ে গেছে, একটা কেটে দিই। 3বার চাপলেই হইতো। এরকম 5টা আসলো সমান দূরত্বে। তারপর এই যে ধরেন এইটুকু যদি আমি অবজেক্ট ধরি, এখানে অবজেক্ট হিসেবে কল্পনা করি পুরোটাকে, তাহলে এটা সেন্টার পয়েন্ট আসতে আসে দেখেন এইখানে, ঠিক না? তো আমার এটা অবজেক্ট বানানোর দরকার নাই, আমি জাস্ট একটা ইলিশ টুল নিলাম, নিয়ে এইখানে সেন্টার পয়েন্ট আনলাম। শিফট এবং অল কি চেপে ধরে এখানে একটা ইলিশ তৈরি করলাম। তারপর এখান থেকে আবার শিফট অল্টার ধরে দ্বিতীয় লাইনে রাখলাম। প্রথম আমি রাখছিলাম উপরের লাইনে, তারপরের লাইনে রাখলাম এই ইলিশটা। তারপর আবার শিফট ধরে এখানে রাখলাম, আবার শিফট ধরে আমি এইখানটায় রাখলাম। অলরেডি প্রতিটা লাইনে আমার রাখা হয়ে গেছে লাইনটা, না ঠিক না? আচ্ছা, এখন এটার থেকে একটা কপি নিই আমি, এই লাইন থেকে অল্টার ধরে কপি নিলাম। শিফট অল্টার ধরে আমি উপরে নিয়ে আসি। তারপর আমার এইটার সেন্টার পয়েন্টে এবং এই লাইনের মধ্যে রাখবো আমি। সেই ক্ষেত্রে আমি জাস্ট এটা সিলেক্ট করলেই আমার স্মার্ট গাইড দেওয়া আছে, সে আমাকে ডিরেকশন দিবে যে এটা সেন্টার পয়েন্ট। তারপর পুরোটাকে ধরে আমি শেপ বিল্ডার টুলে এসে অল্টার ধরে মাইনাস করে দিলাম, একটু মাইনাস করে দিলাম, জাস্ট এইটুকু রাখলাম। তারপর আমি এই প্লাস চিহ্ন থেকে পুরো গোলটা প্রথমে নিতেছি জাস্ট। তারপর এইখান থেকে আমি এই পর্যন্ত এইখানে নামলাম, এইখানে এই পর্যন্ত আসলাম। দেখেন আমার এসের মতো আসছে, ঠিক না? এই চিহ্নটা আমার এসের মতো আসছে, দেখেন। জি স্যার আসছে। আচ্ছা, তারপর এই অংশটুকু আমি অল্টার চেপে মাইনাস করে দিই, ভিতরটুকু। এখন জাস্ট কালার চেঞ্জ করি। সি এবং এস, ঠিক না? আচ্ছা, যারা বুঝতে পারেন নাই প্রথম, তাদের জন্য আমি আবার দেখাই, তাহলে লেআউটটা তৈরি হয়ে যাবে। জাস্ট একটা ইলিশ চুল নেবেন, যে কোনো সাইজেরই হোক, এই সাইজে রাখলাম। তারপর শিফট এবং অল্টার ধরে এটার একটা কপি করবেন। তারপর কন্ট্রোল ডি প্রেস করবেন, করে 5টা অবজেক্ট হলে আপনি রেখে দিবেন। এটা আমি একটু সরাই আনি। তারপর এটা সেন্টার পয়েন্ট থেকে ইলিশ টুল টানবেন আবার, এটা জাস্ট লাইন টুল করে দিলাম। এটার সেন্টার পয়েন্টে আসি, ইলিশ টুল এখান থেকে নেই, শিফট এবং অল্টার চেপে দেখেন ইলিশটা আমার মিলতেছে না, কারণ সেন্টার পয়েন্টে আসে নাই। আমি একদম পারফেক্ট সেন্টার পয়েন্ট থাকতে হবে, কোনোথায় মিলবে না। সেন্টার পয়েন্টে আসি, তারপর এখন মিলছে, দেখেন। আচ্ছা, এরকমভাবে প্রথম লাইনে আনলাম, এখন আঁকবো দ্বিতীয় লাইন পর্যন্ত, পরে তৃতীয় লাইন, পরে এই লাইন পর্যন্ত আঁকবো। তো দেখেন, মাহবুব ভাই, জি বলেন। ভাই ফার্স্টে আপনি যখন আপনার এই যে একটা
রেক্টেঙ্গেল টুল নিছেন না ফার্স্টে, জি প্রথমটা নেওয়ার পরে ওইটা তো আপনি একটা কপি করে আনছেন, কিন্তু আপনি সমান দূরত্বটা বজায় রাখছেন কিভাবে? ওই যে অল্টার ধরে আমি প্রেস করছি, শিফট এবং অল্টার চেপে প্রেস করলাম, তাই সমানভাবে আসলো। ওই না, ওইগুলো তো পরে যখন ডি দিছেন জি তখন আসছে সব সমান, কিন্তু প্রথমটা থেকে তো কপি করে আইনি ডাইরেক্ট ছাড়িয়ে দিছেন, ওটা তো সমান হয় নাই নাকি? বুঝতেছি। ও ইলিফটা সমান হয় না, কারণ এটা সেন্টার পয়েন্টে ছিল না। ইলিফটা এই সবগুলো শেপের সেন্টার পয়েন্ট থেকে নেওয়া হয়েছিল না, সেই জন্য। ইলিফটা সবগুলো শেপের সেন্টার পয়েন্ট হলো, দেখেন সবগুলো শেপের সেন্টার পয়েন্ট হলো এইটা আমার, কিন্তু আমি ইলিফটা একটু দূর থেকে নিলেই আর সেন্টার পয়েন্ট আসবে না। তো তারপরে যেটা করবেন, একটা কপি নেবেন, নিয়ে অল্টার ধরে এটাকে ধরেন এখানে রাখলেন, শিফট এবং অল্টার শিফট চেপে এটাকে রোটেট করলেন, করে এটার সেন্টার পয়েন্টটা রেখে দিলেন এই সেন্টার পয়েন্টে। তারপর এটাকে কাটবেন। আমি এটা সিলেক্ট করে রাইট সাইডে ক্লিক করে ম্যাক গাইডে ক্লিক করে রাখতেছি, যেন আপনারা দেখতে পারেন। তো আমার গাইড হাইড করা, সেই জন্য আমি কন্ট্রোল সেমিকোলন দেই, গাইডটা শো করবে। এটাকে কেটে এইরকম বানাবেন। ভাই এটা কি আমরা প্র্যাকটিস করব? জি করবেন। আচ্ছা স্যার জি বলেন। স্যার আমি না স্যার মোকআপ গুলো স্যার আমি ভালো ডাউনলোড করতে পারছি না স্যার। কেন কি দেখায় মকআপ ডাউনলোড করলে? আমি স্যার এখন যেহেতু ওরা যেহেতু প্র্যাকটিস করছে স্যার, আমি একটু দেখা চাই স্যার। আচ্ছা, আপনাদের এরকম হইলে তারপর কি করবেন, এই যে এইটা কাটবেন। হ্যাঁ, আমি যেটা কাটবেন এটা ছোটো করে দিয়ে দিই। আচ্ছা, এটা অন্যভাবেও তো দিতে পারি, জাস্ট আমি কালার দিয়ে দিই আপনাদের বোঝার জন্য, তাহলে বুঝতে পারবেন। আমি লাইভ পেন টুল দ্বারা কালার দিই। এই যে ডিটা আসলো এরকম। তারপরে এসটা আসার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখেন লাইনটা হওয়ার পর এই যে স্যার স্ক্রিনটা রাখেন, আমরা দেখে বুঝে নিতে পারবো। ভাই স্যার জি বলেন। আমার ওই যে সেন্টারে ইয়ে করলো এই না, দেখেন স্যার আমি একটু মোকআপ করেছি স্যার, কেমন হয়েছে? ভাই
স্যার বলেন। দেখতেছি ভাই। স্যার শুনতে ও স্যার, কিন্তু স্যার আমি চাচ্ছি তো স্যার এইগুলো একটু কালারফুল হবে, বুঝছেন? জি আমি এইগুলো দেখা নিজে, কিন্তু আমি কিন্তু রঙিন করেছি এমনি, বুঝছেন? জি বুঝতে পারছি। কিন্তু মোকআপ করার সময় এরকম হয়ে যাচ্ছে। আমার মনে হয় মোকআপ মনে হয় ওই ধরনের তা মনে হয় আমরা ডাউনলোড করতে হবে, তাই না স্যার? জি ওই টাইপের মোকআপ আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিতে হচ্ছে। মাহমুদ ভাই, জি দেখতেছি ভাই। হ্যালো হ্যালো মাহমুদ ভাই। জি দেখতেছি। ভাই দেখেন তো আমার হুম এটা সিলেক্ট করবেন না, এটা সিলেক্ট করলে তো আর আপনি এইখানে ইলিপ টুল ড্র করতে পারবেন না। এটা ডিসিলেক্ট করে নেন, আগে অন্য এক জায়গায় ক্লিক করেন, করলে ডিসিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ এই এখন নেন সার্কেলটা এখন। জি এই যে এটা শিপ ধরে অল্টার ধরে বড় করেন। জি তারপর আবার ডিসিলেক্ট করেন এটা। ওই সিলেকশন টুল সিলেক্ট করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ক্যান্সেল দেন, সিলেকশন টুলে যান, অন্য এক জায়গায় ক্লিক করেন বা ইলিপ টুলটা নেন, তাহলে এটা হইতো। হ্যাঁ এরকম প্রতিবারই ডিসিলেক্ট করে নেবেন। হ্যাঁ সেন্টারে আসে না এখনও। ঠিক আছে। পরে যাবো। আচ্ছা ঠিক আছে। একরামুল ভাই আপনার? ভাই আমার এটা কোনো প্রবলেমে লাস্টে কাটা একটু ঝামেলা বেজে গেছে আচ্ছা লাস্টের ঠিক দিকে। আছে। আচ্ছা কাটাটা অনেক প্রবলেম হওয়ার কারণ হলো অ্যালাইনমেন্টগুলো আপনার ঠিকভাবে হয়েছে কিনা সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। যেমন দেখেন এটা যদি একটু নিচে আসে তখন আমি কাটতে গেলে এটা আমি কাটতে গেলে দেখেন এইখানে কাটতে গেলে এইটা পুরোটা এক লাইনে থাকবে, আলাদা হবে শুধু এইটুকু। তো এই জন্য আমার অ্যালাইনমেন্টটা অনেক ইম্পর্টেন্ট কাটার জন্য। অ্যালাইনমেন্ট ইম্পর্টেন্ট হওয়ার ধরেন অনেকের অ্যালাইনমেন্ট এখানে ঠিক নেই, সেই কারণে কিন্তু মিশবে না। তো আপনারা প্রথম যেটা করবেন জাস্ট এই লাইনগুলো তৈরি করতে পারলে হইলো। এখানে জাস্ট দেখেন আপনারা জাস্ট একটা তৈরি করেন। আমি একটু শর্টকাট ওয়েতে দেখাই আর একটু। এইখানে জাস্ট একটা তৈরি করবেন, তারপর ইফেক্ট ট্রান্সফর্মে আসেন। যেহেতু আপনাদের ওইভাবে ম্যানুয়ালি করতে প্রবলেম হইতেছে যাদের, ট্রান্সফর্মে আসবেন। আসার পরে কয়টা কপি করব আমরা? 5টা। এখানে একটা আছে আর 4টা দিলেই হইতেছে। এখানে 4 দিলাম, দেওয়ার পর প্রিভিউতে চেক করে রাখলাম, রেখে এটা মুভ করি। আমি মুভ করব ভার্টিক্যাল ভাবে, ঠিক না? সেই ক্ষেত্রে আমি ভার্টিক্যালটা বাড়াই, স্পেস আরও কম দরকার, 32 পিক্সেল আছে, আমি এই এতটুকু পিক্সেলে রাখি। তারপর ওকে। এখন দেখেন এটা যেহেতু ইফেক্টের মাধ্যমে করলাম, এটা জাস্ট আমার একটা অপশন হয়ে রয়েছে। তো এটাকে কী করতে পারি আমি? অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এটা আলাদা আলাদা অবজেক্ট চলে আসবে। এখন আনগ্রুপ করলেই এটা আলাদা আলাদা হয়ে যাবে। জি বলেন। তো এটা আমার আলাদা আলাদা অবজেক্টে পরিণত হবে। তো এইভাবে অ্যালাইনমেন্ট করা আমাদের জন্য সহজ, ঠিক না? এখন দেখেন এটার থেকে আমি
তার অ্যালাইনমেন্টটা আবার একটু দেখতে চাই, যেটা করলেন মাত্র এটা আবার একটু দেখি। আচ্ছা, জাস্ট একটা অবজেক্ট তৈরি করেন, করার পর ইফেক্ট ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্মে আসবেন, এসে ট্রান্সফর্ম। তারপর এখানে আরও 4টা কপি করব, আমি 5টা করব টোটাল, সেই জন্য একটা আছে, আমি আর 4টা করতে চাই। প্রিভিউটা চেক রাখি আমি, তারপর মুভ অপশনে এসে জাস্ট আমি এটার মুভ করি। এটা আমি করতে চাচ্ছি ভার্টিক্যালি ভাবে, উপর থেকে নিচে। তো আমি ভার্টিক্যালি এসে এটা বাড়াই, মাউসের হুইল ঘোরালেও আমার এটা বাড়বে। তো এতটুকু দূরত্বে রাখলাম আমি, রাখার পর ওকে হওয়ার পর দেখেন যে এটা যে সমস্যা হয়, এটা জাস্ট একটা অবজেক্ট সিলেক্ট করতে পারতেছে, অন্যগুলো সিলেক্ট হইতেছে না। সেই জন্য এটা আমি অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করলে এটা আলাদা আলাদা হবে, তারপর আমি আনগ্রুপ করলে এটা আলাদা ব্যবহার করতে পারবো। দেখেন এখন এই প্রতিটা আলাদা। এখন আমার যেটা কাজ, প্রতিটা সিলেক্ট করে লক করে দিই, Ctrl+2, যেন ঝামেলা না হয়। Ctrl+2 দিয়ে লক করলাম, করার পর ইলিপ্স টুল নিলাম, নিয়ে এটা সেন্টার পয়েন্টে আসলাম, শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি এখানে একটা লাইন নিলাম যেন বরাবর আসে একদম। তারপর আমি আবার লাইন নেই। আর এই ইলিপসটা হচ্ছে লাস্ট রেক্টেঙ্গুলারের লাস্ট লাইন পর্যন্ত যাবে, তাই তো? জি। আবার অনেকের ক্ষেত্রে না মিলতে পারে, এইখানে আপনি ভিউতে গিয়ে এইটা তুলে দেবেন, এগুলো স্ন্যাপ টু পিক্সেলটা তুলে দেন, স্ন্যাপ টু পয়েন্টও তুলে দেন, সেই ক্ষেত্রে আর প্রবলেম হবে না, একদম পারফেক্টলি আপনি আপনার। অনেকে দেখা যেতেছে যে আপনি একটু ছোট করেন কিন্তু ছোট হয় না, বেশি ছোট হয়ে যায় বা বেশি বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে এগুলো তুলে দিবেন, দিয়ে তারপরে আপনি এখানে ক্লিক করতে পারেন, এই সেন্টার পয়েন্টে আসেন, আসার পর শিফট এবং অল্ট কি চেপে ধরেন, এটা রাখলাম। তারপর এখানে আবার সেন্টার পয়েন্টে আসি, সেম প্রসেস, আবারও সেন্টার পয়েন্টে এসে জাস্ট আর একটা লাইন ড্র করতে হবে আমার। আচ্ছা, এই যে এই লাইনগুলো ড্র করার কারণ হলো অ্যালাইনমেন্ট, আপনার লাইনের স্পেসটা সবগুলোর যেন সমান থাকে। যেমন ধরেন এটার, হ্যাঁ আমি Ctrl+2 দিয়ে এখন আনলক করে দিই সব কটা। দেখেন এইটার হাইট, আমি ট্রান্সফর্মে আসলাম, ট্রান্সফর্ম না থাকলে আপনি উইন্ডো থেকে ট্রান্সফর্ম আনতে পারবেন। ট্রান্সফর্মে আসলাম, আসার পর দেখেন এটার হাইট হলো 215 পিক্সেল, হাইট 23 পিক্সেল, ওয়াইড ছিল 215 পিক্সেল, হাইট হয়েছে 23 পিক্সেল। আচ্ছা, আপনি দেখবেন এইটার থেকে এটার দূরত্ব, ওই যে আমার ইলিপসটা, একটা ইলিপস থেকে আর একটা ইলিপসের দূরত্ব আপনার হাইট হবে 23 পিক্সেলের হবে। দেখছেন, আমি আসি, দেখেন 23 পিক্সেল একটার থেকে আর একটা দূরত্ব। এই জন্য এই লাইনগুলো করা। এই যে আমি অল্টার ধরে, এই যে এই মিডলটা, এই চিকন পয়েন্টটা, এটা তো আমার অবজেক্ট হবে না, এটা জাস্ট স্পেস থাকবে, তো স্পেসটা এটা সমানই হইতেছে এখানে। তো দেখেন এটার যে দূরত্ব, তারপরের যে ইয়াটা আছে এটারও দূরত্ব সেম। দেখেন এই ইলিপ্সের যে হাইটটা থাকবে সেটা সেম দূরত্ব, দেখছেন? এই জন্যই আসলে এটা এই লাইনগুলো করা। তো তারপর এইটারই আমি একটা অবজেক্ট সিলেক্ট করে, একটা অবজেক্ট নিয়ে অল্টার ধরে কপি করলাম, বা Ctrl+C Ctrl+F দ্বারা কপি করলাম, করে এটাকে আমি রোটেট করে দিই, করে এটা আমি এটার সেন্টার পয়েন্ট থেকে রাখি। তারপর পুরোটা সিলেক্ট করে এখন কাটার ব্যাপারে, এই যে আমার ফুলভাবে যদি মিলে তাহলে কাটতে সমস্যা হবে না, আর যদি না মিলে, এই পয়েন্টগুলো যদি না মিলে একটার সাথে আর একটা লাইনগুলো, সেই ক্ষেত্রে আমার কাটতে প্রবলেম হবে। এখন পুরোটা সিলেক্ট করি, করে আমি ডি কল্পনা করি প্রথমে, আর এইখানে নেওয়া হয়েছে ডি রাউন্ডটা আনার জন্য, এই লিস্টটা নেওয়া হয়েছে। তো এই রাউন্ডটা থাকবে সবসময়, এটা রাউন্ড আকারে আসবে। তো দেখেন আমি শেপ বিল্ডার টুল নেই, এইখান থেকে এই পর্যন্ত নিলাম, প্রথম লাইনটা কাটলাম। তারপর এই যে পুরো এই বড় ইলিশ যেটা আছে, প্রথম ইলিশ এই থেকে এই পর্যন্ত, এইটার পুরো অংশটা আমি এটার সাথে মিশাই। দেখেন এখন কিন্তু এখানে ডির চিহ্নটা চলে আসছে। এখন আমি এস এর চিহ্নটা আনবো,
আর ওই যে চিকন যে লাইনগুলো আছে এটা আমি হাইড করে দিব, চিকন লাইনগুলো আমার দরকার নেই। এটা প্রথম হাইড করলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। সিলেক্ট করলাম, করে প্রথম আমি শুধু এটা মাইনাস করি, দেখেন, কারণ এই অংশটা আমার থাকবে না। এই অংশটার জন্যই আপনারা অনেকে ওই যে ওইটার সাথে অ্যাড করে ফেলেন। এই যে বাইরের অংশটুকু আমি কেটে নিছি, ঠিক আছে। তো প্রথম আপনারা এটা করবেন, করার পরে বাইরের অংশটা কাটবেন। এই অংশটা আমাদের দরকারই নাই, এই যে এই অংশটুকু, তাই আমি শেপ বিল্ডার টুল দ্বারা এই যে এই অংশটুকু কেটে ফেলছি। আচ্ছা, এটা পরে কাটি, যেহেতু এখানে ওই যে লাইনের একটু প্রবলেম হয়েছে, এটা পরে আমি কাটতে পারবো। আচ্ছা, এখন আমি অ্যাসটা তৈরি করি। পুরোটা সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার টুলে এসে আমি আবার অ্যাড করা শুরু করি। তো এই পর্যন্ত অ্যাড করলাম অ্যাসের জন্য, দেখেন এই পর্যন্ত। এখানে একটু কর্নার হয়ে রয়েছে, এটাও আমার অ্যাড করে দিতে হবে। আচ্ছা, তারপর আমি এই লাইনে এসে এই দিকটায় ঢুকবো, বুঝছেন। এই প্রথম লাইন করে শুধু চিকন অংশটা বাদ দিয়ে পরেতে আমি ঢুকে পড়ছি এই দিকটায়। ঢুকার পর আবার আমি এই দিকটায় আসি, আসার পর আমি এই অংশটা নিয়ে নেই পুরোটা, আর এই অংশগুলো আমার মাইনাস হবে। চিকন অংশগুলো আমার মাইনাস হবে, এটা জাস্ট স্পেস। তারপর আমি এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখন অনেকের ক্ষেত্রে এরকমটা হয়েছে, খুব ভালোভাবে মিলে নেয়। এরকমটা সবচেয়ে বড় হওয়ার কারণ হলো আপনারা স্ট্রোকটা ছোট করে রাখবেন, 0.5 দিয়ে রাখবেন। সেই ক্ষেত্রে স্ট্রোকটা মোটা হবে না, একটার উপর আর একটা পড়বে না। একটার উপর একটা আর একটা স্ট্রোক পড়লেই কিন্তু এই স্ট্রোকগুলো বাড়তি হয়ে থাকে। আচ্ছা, কন্ট্রোল ওয়াই দিয়েই দেখি, দেখেন এই যে বাড়তি অংশগুলো আমি দেখতে পারতাছি। তো এইগুলো ধরে ডিলিট করে দিই, ডিলিট। আচ্ছা, এটা সিলেক্ট করতে গিয়ে আমার অন্য লাইনগুলো সিলেক্ট হইতেছে। তো আমি যেটা করতে পারি, এটা জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা সিলেক্ট করতে পারি। স্যার আপনি কি স্যার ডিরেক্ট সিলেকশন রে কি আপনি অ্যাঙ্কর পয়েন্ট টুল কোন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তো অ্যাঙ্কর সিলেক্ট করতে হবে, এছাড়া তো অ্যাঙ্কর আর কোনো অপশন নাই সিলেক্ট করার। আচ্ছা, তাহলে এখন আমারটা ক্লিন দেখাইতেছে, ঠিক না? এখন আমি কন্ট্রোল ওয়াই দিলে এখন আমার ওই অবজেক্টও ঠিক দেখাবে। তারপর যা সেটার কালারটা আপনি স্টক থেকে ফিল কালারে দিয়ে দেন। আচ্ছা, এইটুকু আপনারা একটু বুঝে নিন, আর ভিডিও ক্লাসেও থাকবে, ভিডিওটা দেখে তারপর এটা তৈরি করে নিন। আচ্ছা, এইটুকু আমি তৈরি করলাম। হ্যাঁ, এখন এটাকে আমি এক্সপোর্ট করব পিএনজিতে। ফাইল, এক্সপোর্ট এস ক্লিক করলাম, করে ডেস্কটপে আমি রাখলাম লোগো 1 নামে। তারপর ইউজ আর্টবোর্ড ক্লিক করলাম। ও, আর এটা আমার আর্টবোর্ডে নেই, এটাকে আমি আর্টবোর্ডে নিয়ে আসি। পুরোটা ধরে আমি কন্ট্রোল জি গ্রুপ করলাম, করে এখানে অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করলাম। দুইটার সেন্টার পয়েন্টে ক্লিক করলে আর্টবোর্ডের মিডলে চলে আসছে। তারপর আমি শিফট এবং অল কি চেপে ধরে এটা বড় করলাম। তারপর ফাইল, এক্সপোর্ট এস, এই যে সে ডেস্কটপ। তারপর নাম দিলাম আমি লোগো 1 দিয়ে ইউজ আর্টবোর্ডে ক্লিক করলাম, করে এক্সপোর্ট। তারপর যা আছে তাই ওকেতে ক্লিক করলাম। এখন এটাকে আমি মক আপ করবো আপলোড দেওয়ার জন্য। তো আমি প্রথমে ফটোশপে আসি।
স্যার মকআপ ইউজ করার জন্য ফটোশপের কোনো রিকমেন্ড ভার্সন আছে নাকি যে এটা ইউজ করতে হবে বা এটা ইউজ করলে হবে না? আপডেট ভার্সনগুলো ইউজ করলে ভালো, কারণ হলো যে আপডেট ভার্সন ইউজ করলে আপনি ওই যে ওই অনেক মকআপে আপনার এমন সব ইফেক্ট দেওয়া থাকে যেগুলো নিচের ভার্সন সফটওয়্যারগুলোতে নাই, সেই ক্ষেত্রে ওই ইফেক্টটা তো কাজ করবে না। আচ্ছা, আপনারা ফটোশপ দেখতে পারতেছেন আমার স্ক্রিনে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দেখেন আগে আমি মকআপ ব্যবহার করে দেখাইতেছি, তারপর ডাউনলোড করা দেখাচ্ছি। তো দেখেন আমি আমার একটা ডাউনলোড করা মকআপ এইখানে ব্যবহার করব। তো আমি ওপেনে ক্লিক করলাম, ক্লিক করে ডাউনলোডে আসার পর এখানে আমার মকআপ যে ডাউনলোড হয়েছে, ধরেন এই যে এই মকআপটা ডাউনলোড হয়েছে, বা এটা, বা এই যে এইটা, এই তিনটা মকআপ আমি আজকে ডাউনলোড করলাম। তিনটাতে আমি একটা মকআপ ওপেন করি, জাস্ট এই মকআপটা ওপেন করলাম, করে ওপেনে ক্লিক করলাম। করার পর দেখেন এই মকআপ আসলে এইরকমটা দেখাবে আমার। একটা হলো এখানে থাকবে লোগো ট্রান্সপারেন্ট একটা অবজেক্ট থাকবে, যেটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। এখানে ট্রান্সপারেন্ট আকারে দেখাবে এই অবজেক্টটাতে। আমি জি বলেন। আপনার লেয়ার কি স্যার এটাকে অটোমেটিক সবসময় থাকে স্যার? এটা যে কোনো একটা লোগো থাকে, অটোমেটিকলি দেয়া থাকে। স্যার এই যে আমার তো স্যার লেয়ার তো প্রতিবার স্যার এই যে উইন্ডোজ থেকে আনা লাগে স্যার এই জায়গায়। এটা অটোমেটিকলি একটা লোগো দেয়া থাকবে, ওইটা আপনি চেঞ্জ করে আপনারটা বসায় দিবেন এইখানে। এটি হলো স্যার mockup-এর সেটা কাজ। না স্যার, স্যার আমি ওইটা বলি নাই স্যার। জি ওই যে আপনি যে ওই যে লেয়ার ব্যবহার করছেন লেয়ার, জি জান ভাই আমি ওই লেয়ারটা আপনার লেয়ারটা ফোনে নাই। আছে, হুম। আমি ওই লেয়ারটা আমার উইন্ডোজ থেকে আনতে হয়, কিন্তু আপনার তো দেখা অটো আইসে রয়েছে। হ্যাঁ, তো এটা সেভ করে রাখতে পারেন যেন অটো বারবার আসে। না কিন্তু ওই জায়গায় স্যার আমি টিক চিহ্ন ছাড়া আর কিভাবে সেভ করতে পারি স্যার? আচ্ছা, এই যে মানে আপনি এখানে যা যা ইউজ করেন সেটাতে ধরেন আপনি এখানে এই যে গ্রেডিয়েন্ট নাই, তো আমি গ্রেডিয়েন্ট আনতে চাইতেছি। দেখেন আমি গ্রেডিয়েন্টটা আনি। আচ্ছা, ধরেন আমি ক্যারেক্টারটা আনলাম, ক্যারেক্টার অলরেডি আছে, চ্যানেল, ধরেন হিস্টোরি প্যানেলটা আনলাম। আনার পর ওই যে হিস্টোরি প্যানেলটা এখানে আসলো। তো এই ফরম্যাটটা আমি বারবার ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমি উইন্ডোতে এসে ওয়ার্ক স্পেস, তারপর নিউ ওয়ার্ক স্পেসে সেভ করলে আমি একটা নাম দিতে হবে। ধরেন আমি দিলাম মাই ওয়ার্ক স্পেস, দিলাম, দিয়ে ওকেতে সেভ করলাম। তারপর আপনি যখন কাজ করবেন এই ওয়ার্ক স্পেসে কাজ করলে আপনার অটোমেটিকলি এইটাই থাকবে, এখানে যা যা থাকবে অটোমেটিকলি বারবার এখানে থাকবে। আপনার অন্য অন্য জায়গা থেকে উইন্ডো থেকে এটা আনতে হবে না, অটোমেটিকলি এখানে থাকবে। দেখেন ওই যে মাই ওয়ার্কপ্লেস নামে একটা ওয়ার্কপ্লেস তৈরি হয়ে গেছে আমার এখানে। তো আপনি ওই লেয়ার প্যানেলগুলো এনে আরও যা যা দরকার হয় এখানে নিয়ে আসবেন, তারপরে মাই ওয়ার্ক স্পেসে রাখবেন। আচ্ছা, তারপর এই ফাইলটা আসার পরে এইরকম একটা লেয়ার দেখতে পারবেন, যেটা এখানে ট্রান্সপারেন্ট থাকবে আর লেখা থাকবে লোগো বা লোগো হেয়ার, এরকম একটা লেখা থাকবে। যাই লেখুক, এইখানে ডাবল ক্লিক করলে আপনার লোগোটা এখানে পেস্ট করার অপশন পাবেন। তো দেখেন এখানে একটা তারা লোগো ব্যবহার করছে AB, আর এই লোগোটাই আমরা এখানে দেখতে পারতেছি। তো আমরা এই দেখেন আমি এটা আবার কেটে দিই। এখানে ডাবল ক্লিক করতে আমার আরেকটা ফাইল ওপেন হইতেছে। এটা ছিল আমার প্রথম, এবং এই অবজেক্টে ডাবল ক্লিক করার কারণে আমার এই ফাইলটা তৈরি হইলো, ওপেন হইলো। এটা তৈরি করাই ছিল, ফাইলটা ওপেন হইলো। তো এটা আমি রিমুভ করে আমার লোগোটা এখানে বসায় দিলে এটা অটোমেটিকলি এখানে বসে যাবে। তো দেখেন আমি জাস্ট আমার ফাইলটা আনি, ওপেন, তারপর ডেস্কটপ থেকে স্যার আগে তো স্যার ওটা তো স্যার আগে হাইড করে নিতে হবে স্যার। না, এই লোগোটা আনলাম, আনার পরে আমি এটা ওই ফাইলে নিয়ে যাই, যেই ফাইলে আমার এই লোগোটা বসাতে হবে। এখানে আনলাম, আনার পর Ctrl+T, ট্রান্সফর্মে শর্টকাট কি, এটা Ctrl+T দ্বারা আমি এটা ছোটো করতে পারবো। Ctrl+T দিয়ে তারপর অল্টার চেপে রাখলে রেশিওটা ঠিক থাকবে। তো স্যার ওই এটা এবি কে স্যার আগে হাইড করতে না স্যার, এবি কে
এটা পরেও হাইড করতে পারবো, প্রথম হাইড করলে তো আমি কিছু দেখতে পারবো না, এই জন্য আমি পরে হাইড করতেছি। তো আমি এখানে রাখলাম, রাখার পর এটা হাইড করে দিই। এখন শুধু আমার লেয়ারটা আছে, এই লেয়ারটা হাইড। তারপর এটা যখন আমি ক্লোজ করতে চাবো, যে দেখেন এখানে ক্লিক করলেই, তারপর ইয়েস, তারপর আমি এইখানে ক্লিক করলাম, দেখেন আমার লোগোটা এখানে বসে গেছে। তো এটা হলো যে কীভাবে আমরা মকআপ ব্যবহার করব সেটা। তারপর আমি ফাইল সেভে ক্লিক করলে জেপিজি আকারে সেভ করলাম, জেপিজি আকারে সেভ করলে এই ফাইলটা আমি এখানে দেখতে পারবো। দেখেন এই যে এই ফাইলটা আমি দেখতে পারতেছি। আচ্ছা, এখন হলো যে কিভাবে আমরা মকআপ ডাউনলোড করব সেটা। দেখেন আমারটা যে জেপিজি আকারে সেভ হয়ে গেছে, এই লোগোটা আমার এরকম হয়ে গেল। মকআপটা अवेलेबल ডাউনলোড করতে পারি, সমস্যা জি। নাই। কিন্তু আচ্ছা মাহবুব ভাই, আমি জি, বলেন। ফটোশপ দিয়ে গত 2 দিন আগে একটা মকআপ দিয়ে অনেক চেষ্টা করছি। এই যে আপনি যে করলেন না ট্রান্সপারেন্ট অপশনে যে লোগোটা বসাইতে, ওটা বসাইতে পারছিলাম না। মাহবুব আচ্ছা, ভাই, জি বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। আমাদের কি মকআপ ইউজ করতে কি আমাদের এই যে ফটোশপ ইউজ করতে হবে নাকি অন্য জি জি, Illustrator ফটোশপ কি ইউজ আমরা করতে হবে। mockup use মকআপ করতে পারবো না? ব্যবহার করতে হলে ফটোশপ ইউজ করতে হবে, ইলাস্ট্রেটরে আচ্ছা ইউজ ভাই। করতে পারবো না। ইলাস্ট্রেটরে আমরা মকআপ তৈরি করতে পারি, সেই মকআপটা হলো আসলে এই টাইপের মকআপ। দেখেন, দাঁড়ান দেখাচ্ছি আমি। জি, ইলাস্ট্রেটরে যেটা মকআপ তৈরি করতে পারবো সেটা হলো একটা শ্যাডো দিয়ে ফাইল তৈরি করে, এই যে এরকম দেখছেন, রিয়েলিস্টিক মোড না, জাস্ট এটা বুঝে যেতেছে যে এটা একটা পেপার আর এটা ব্যাকগ্রাউন্ড, এরকম টাইপের মকআপ ব্যবহার করতে পারবো। কিন্তু রিয়েলিস্টিক মোডের মকআপের জন্য আমাদের ইলাস্ট্রেটর ওপেন করতে হবে, ফটোশপ, আর তার চেয়েও আপডেট ভার্সন হলো অ্যাডোব ডাইমেনশন নামে একটা সফটওয়্যার আছে, ওইটা শুধু মকআপের জন্যই। আচ্ছা, তো আচ্ছা। এখন হলো মকআপ কীভাবে ডাউনলোড করব। গুগলে গিয়ে যদি মকআপ লিখি,